সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনুস গত ৮ মাস ধরে, প্রায় ৮ মাস ধরে দেশ চালাচ্ছেন। নানান একটি সরকারের পতনের পর, একটি অভ্যুত্থানের পর তার হাতে দেশ গেছে। দেশের এখন কি পরিস্থিতি? সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের, মৌলবাদের উত্থান ঘটছে। এরকম একটি রিপোর্ট করেছে হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বড় গণমাধ্যম, যে গণমাধ্যমের বিশ্বব্যাপী মানে সমাদৃত একটি গণমাধ্যম। এবং বিভিন্ন দেশে যখন বিভিন্ন সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে তারা নিউজ করে, এরপরে ওই সরকার কিছু না কিছু হলেও বিপদে পড়ে। সবচেয়ে বড় ভয়ের বিষয়টি হলো এই নিউ ইয়র্ক টাইমস নামের যে গণমাধ্যম। আমি মনে করি এটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম আমার মতে। কেন জানি আমার এটা মনে হয়। অনেকে অন্তত তাকে সেরা প্রভাবশালী ৫টির মধ্যে রাখতে পারে, ২ এর মধ্যে রাখতে পারে, ৩ এর মধ্যে রাখতে পারে। আমার কাছে কেন জানি একজন সংবাদকর্মী হিসাবে সবচেয়ে প্রভাবশালী আমার কাছে নিউ ইয়র্ক টাইমসকে মনে হয়। আরো অনেক রয়েছে, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের গত ৭ মাস নিয়ে একটা রিপোর্ট করা হয়েছে। এই রিপোর্টে ধর্মীয় উগ্রবাদের উত্থানের বিষয়ে আলাপ করা হয়েছে এবং এই বিষয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু, আমি কিছু পয়েন্টের সঙ্গে দ্বিমত, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তারা তুলে ধরেছে যেগুলো বাস্তবিকভাবে বাংলাদেশে ঘটেছে। পাশাপাশি এই এই যে যে টেন্ডেন্সিতে বাংলাদেশ চলছে, এটিকে কয়েকটি উদাহরণ টেনে এনেছে তারা। এই উদাহরণ পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কি তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে, কিংবা তারা এটা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ ঠিক একই পথে হাঁটছে? তাদের রিপোর্টের শিরোনামটা যদি আপনি দেখেন, অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, বাংলাদেশকে নতুন করে তৈরি করছে বা নতুন দিকে যাচ্ছে, ইসলামিস্ট হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। এই যে শেখ হাসিনার পতনের পর একটা নতুন বাংলাদেশের দিকে হাঁটছে এই দেশটি, তখন ইসলামিস্ট হার্ডলাইনার্স ধর্মীয় উগ্রবাদরা বা যারা ধর্ম নিয়ে খুবই কট্টরপন্থী, তারা তাদের জন্য একটা ওপেনিং দেখছে। তারা নতুন ইনিংস শুরু করার বা তারা হচ্ছে একটা তাদের মতো কর্মকাণ্ড করার জন্য একটা ওপেন স্পেস দেখতে পাচ্ছে, এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের অনেক কিছু বেজ রয়েছে। আমি বেশ কিছুর সঙ্গে দ্বিমত, তবে কিছু বিষয় তো ঘটছেই। যেমন চরমপন্থীরা নারীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাদের কার্যক্রম শুরু করেছে। চরমপন্থীরা নারীদের উপর কার্যক্রম শুরু। আমি এর আগেও আমার বেশ কয়েকটি ভিডিওতে আমি বলেছি, এই যে ধরেন রংপুরে, এই যে ধরেন দিনাজপুরে, জয়পুরহাটে, সম্ভবত আরো বেশ কয়েক জায়গায় নারী ফুটবল খেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক ওই জিনিসটাই তারা এখানে উল্লেখ করা হয়েছে। কয়েকজন চিত্রনায়িকা, সম্ভবত অপু বিশ্বাস, পরিমণি, তারপরে মেহজাবিন, আরো কাকে কাকে জানি, দোকান ঘর উদ্বোধন করতে দেওয়া হয়নি। কিন্তু একটা পুরুষ এই নায়ক কিন্তু বা অভিনেতা কিন্তু এই এই প্রতিরোধের শিকার হয়নি, কিন্তু নারী এই অভিনেত্রীরা এইটার শিকার হয়েছে। এটা একটা বড় প্রশ্ন। এই জিনিসগুলো তারা তুলে ধরেছে এখানে। তারা তাদের রিপোর্ট থেকে একটু পড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আসবো। তারা যেসব বিষয়গুলো উল্লেখ করেছে, বাংলাদেশের স্বৈরশাসকের পতনের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতায় এক শহরে ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা করেছে যে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না। এটা তারা একটি শহরের কথা বলছে, অনেক জায়গায় এটি ঘটেছে। অন্য এক শহরে তারা পুলিশের উপর চাপ প্রয়োগ করে এক ব্যক্তিকে মুক্ত করতে বাধ্য করেছে। ধর্মীয় উগ্রবাদীদের কর্মকাণ্ডগুলো করে তারা দেখাচ্ছে। মুক্ত করতে বাধ্য করেছে, যেই ব্যক্তি যাকে মুক্ত করতে বাধ্য করেছে সেই ব্যক্তিটি নারীর চুল না ঢাকার কারণে তাকে হয়রানি করেছিল। এরপর সেই ব্যক্তিকে ফুলের মালা পরিয়ে সম্মানিত করা হয়েছে। ওই যে অর্ণব নামের একটি ছেলে আছে না, সেই ছেলের কথাই এখানে উল্লেখ করা হচ্ছে, যে হচ্ছে নারীর পর্দা না করার কারণে যাকে হচ্ছে কারাগারে নেওয়া হয়েছিল, তবে তারা হচ্ছে মব করে তাকে হচ্ছে ছাড়িয়ে নিয়ে এসেছে। এখানে যে নারীরা শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিংবা হচ্ছে পতনের আন্দোলনে অন্যতম প্রভাবক হিসাবে, ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে, সেই নারীদের কথা তুলে ধরা হয়েছে। সেই নারীরা স্পষ্টভাবে নিউ ইয়র্ক টাইমসকে বলেছে
যে হচ্ছে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি বা পতনের আন্দোলন করেছি, কিন্তু এখন চিত্র পাল্টে গেছে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছেন এখন ধর্মীয় উগ্রবাদীরা এসবের দখলে নিয়ে নিয়েছে এবং তারা যেভাবে চাচ্ছে সেভাবেই চলছে এবং তাদের ক্ষমতাটাই এখন বেশি, তারা মব করছে, এরকম কথাবার্তা বলছে। আমি যদি একটু তাদের কথাটা তুলে ধরি, একজন নারী শিক্ষার্থী যিনি হচ্ছে এই শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তিনি বলছেন আমরা প্রতিবাদে সামনের সারিতে ছিলাম, আমরা রাস্তায় আমাদের ভাইদের রক্ষা করেছি। অর্থাৎ আন্দোলনের সময়ের কথা বললেন। এখন 5 মাস 6 মাস পর পুরো বিষয়টি উল্টে গেছে। অর্থাৎ শেখ হাসিনার পতনের আন্দোলন তারা যে কারণে করেছে, 6 মাস পরে পুরো বিষয়টি উল্টে গেছে। সমালোচকরা বলছেন যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার 84 বছর বয়সী নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চরমপন্থী শক্তিগুলোর বিরুদ্ধে যথেষ্ট কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেনি। তারা ইউনূসকে নরম গণতান্ত্রিক সংস্কারের জটিলতায় হারিয়ে যাওয়া সংঘর্ষ এড়ানো এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রধানে অক্ষম বলে অভিযুক্ত করেছেন। অর্থাৎ সমালোচকরা ইউনূসের এই অদক্ষতা নিয়ে কথা বলছেন, যিনি হচ্ছে ইসলামিস্ট বা হচ্ছে এই উগ্রবাদীদের বিরুদ্ধে ওইভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন না। তার সহকারীরা একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে কথা বলছেন। তাদেরকে বাক স্বাধীনতা এবং প্রতিবাদের অধিকার রক্ষা করতে হবে, যা বছরের পর বছর স্বৈর শাসনের পর প্রয়োজনীয়, কিন্তু এটি চরমপন্থী দাবিগুলোর জন্য সুযোগ সৃষ্টি করেছে। খুবই বাস্তব কথা। আপনি বাক স্বাধীনতাও তৈরি করতে হবে, আবার যারা চরমপন্থী তাদেরকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশের কথা বলা হয়েছে, পুলিশ এখন মানে যাচ্ছে তাই অবস্থায় রয়েছে। এখানে নাহিদ ইসলামের বক্তব্য উল্লেখ করা হয়েছে। নাহিদ ইসলামের বক্তব্যটা এরকম যে হচ্ছে বর্তমানে ভয় তো রয়েছে, তবে আফগানিস্তানের এবং পাকিস্তানের সঙ্গে যে তুলনাটা করা হয়েছে, এখানে আফগানিস্তান একটি চরম জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে নারীদের সবচেয়ে মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। পাকিস্তানি ইসলামী চরমপন্থীরা বছরের পর বছর ধরে সহিংসতার মাধ্যমে তাদের ইচ্ছা প্রয়োগ করছে। ভারতে একটি সুসংহত হিন্দু ডানপন্থী গোষ্ঠী দেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ঐতিহ্যকে দুর্বল করেছে। মিয়ানমারে বৌদ্ধ চরমপন্থীদের দ্বারা পরিচালিত জাতিগত নিধনের শিকার। নাহিদ ইসলাম যিনি হচ্ছে এই উপদেষ্টা ছিলেন, এরপরে তিনি নতুন যে রাজনৈতিক দলটি এসেছে এনসিপি, এই শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের হাতে গড়া দল, সেই এনসিপির নেতা নাহিদ ইসলাম মানে বলছেন যে স্বীকার করে নিয়েছেন ভয় রয়েছে যে দেশে চরমপন্থার দিকে পিছলে যেতে পারে। একজন লোক যিনি সরকারে ছিলেন, এই সরকারের অংশীজন, যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে পরবর্তীতে তারাই এই সরকারকে বসিয়েছে, সেই নাহিদ ইসলামী বলছেন দেশ চরমপন্থীদের দিকে বা চরমপন্থার দিকে পিছলে যেতে পারে। তিনি আশাবাদী যে সংবিধানের পরিবর্তন সত্ত্বেও গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় চরমপন্থার প্রতি বিরূপ মনোভাবের মতো অমূল্যবোধগুলো টিকে থাকবে। আমি মনে করি না যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করা সম্ভব যা মৌলিক মূল্যবোধগুলোর বিরুদ্ধে যায়। না, তিনি এগুলো কথাবার্তা বলছেন। তো এখানে নিউ ইয়র্ক টাইমস নানান কথাবার্তা বলেছে, তবে তারা সেখানে মাঝখানে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, তারপরে মিয়ানমারের যেখানে জাতিগত নিধন, নারীদের উপর সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে, এইসব উল্লেখ করেছেন। বাংলাদেশের রিপোর্টের মাঝখানে তিনি এইসব কথাগুলো উল্লেখ করছেন। অর্থাৎ এই অঞ্চলের দেশগুলোর কথা বলছেন, মানে এই অঞ্চলের এই দেশগুলোতে ধর্মীয় উগ্রবাদ এবং সহিংসতা ব্যাপক আকারে রয়েছে। সেই ব্যাপক আকারে থাকার ফলে বাংলাদেশেও এখন নতুন করে এই জিনিসটা মাথা ছাড়া দিয়ে উঠছে। তারা বলছে যে শেখ হাসিনার সময়ে অন্তত এই গোষ্ঠীগুলো খুব বেশি সুযোগ পায়নি। তারা হিজবুত তাহরীর মিছিলের কথাটাও উল্লেখ করেছে তাদের রিপোর্টে। এখন আসেন বাংলাদেশের পরিস্থিতি। আমি তো যেটা বললাম, জয়পুরহাট, দিনাজপুর, রংপুরে নারীদের ফুটবল খেলাকে বন্ধ করা হয়েছে। একটা মেয়ে ওড়না দেয় নাই, চুল ঢাকেনি, এটার জন্য হচ্ছে একটা ছেলে তাকে হচ্ছে মানে তার সঙ্গে অশালীন আচরণই করলো। পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। এরপরে দেশের বিভিন্ন স্থানে রমজানে কি ঘটলো, বিভিন্ন স্থানে হচ্ছে যারা হচ্ছে রোজা রাখেনি, যারা হচ্ছে খাবারের দোকানে খাবার খাচ্ছিল তাদেরকে কান ধরে উঠবস করা, খাবার দোকান বন্ধ করে দেওয়া, নানান ঘটনা কিন্তু ঘটেছে। এগুলো কি ধর্মীয় উগ্রবাদের উত্থানের লক্ষণ নয়? দেশের আরো বিভিন্ন কারাগার থেকে হচ্ছে যারা হচ্ছে ধর্মীয় উগ্রবাদী বা জঙ্গি সংশ্লিষ্টতা ছিল, এদের অনেকেই হচ্ছে মুক্তি পেয়েছে। তারা কি তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে না? দীর্ঘদিন পরে ঢাকার রাজপথে কি হিজবুত তাহরীর মিছিল করেনি? অবশ্যই করেছে। তাহলে এসবের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে না? আচ্ছা, আপনি এখন বলতে পারেন দেশে তো হচ্ছে এখনো কোনো জঙ্গি হামলা হচ্ছে না, জঙ্গিরা কি এখন হামলা করবে? তারা একটা সময় সুযোগের অপেক্ষায় থাকবে।
তারা এর আগে সংঘবদ্ধ হবে, তাদের নিজেদের কর্মকাণ্ড সব কিছু গুছিয়ে নেবে, গুছিয়ে নিয়ে তারা একটা সময়কে টার্গেট করবে। জঙ্গিরা প্রতিদিন হামলা করে না, বা জঙ্গিরা উগ্রবাদীরা প্রতিদিন হামলা করে না, তারা যে কোনো একটা সময় টার্গেট করে। ঠিক নিউ ইয়র্ক টাইমস যেটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান ঘটছে। দেশের যেখানে সেখানে কি মব হয়নি? মব করে কি মারধর করা হয়নি? এই মবে কারা ছিল? তাদের পোশাক আশাক বেশভূষা কেমন ছিল? নিশ্চয়ই বাংলাদেশের মানুষ দেখেছে। এর মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে অন্তত উগ্রবাদীরা এক ধরনের। ধর্মীয় উগ্রবাদীরা কিন্তু ধার্মিক না। যারা ধর্ম নিয়ে উগ্রবাদী করে, অন্যকে মারে, অন্যকে পিটায়, আমি একজন মুসলিম হিসাবে বলতে পারি সে আমার স্বজাতি না, সে অন্য। আমিও নামাজ পড়ি, আমিও ধর্মীয় প্র্যাকটিস করি, ধর্মের প্র্যাকটিস করি, কিন্তু আমি ধর্মের প্র্যাকটিস করে আবার আরেকজনকে মারতে পারবো না, আরেকজনের বাড়ি পুড়িয়ে দিতে পারবো না। এটা আমার ধর্মে অ্যালাউ না। সেই জায়গা থেকে যে লোকটি ধর্মীয় উগ্রবাদ করে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চায়, সে কখনো ইসলামও তাকে মানবে না। কারণ ইসলামে এই সহিংসতা, অন্যকে মানে এই যে মানুষের স্বাধীনতা, এগুলা ইসলাম অবশ্যই সবসময় অ্যালাউ করে। সেই জায়গায় আপনি এই যে এই কাজগুলো, উগ্রবাদিতা, অন্যকে মারা, অন্যের বাড়ি ঘিরে দখল করা, কিংবা মানে কান ধরে উঠবস করানো, এগুলা হতেই পারে না, এটা ধর্মে হতেই পারে না। সেই জায়গা থেকে এই কাণ্ডগুলো ঘটছে। এখন আসি একটু নিউ ইয়র্ক টাইমস সম্পর্কে। আমরা একটা ম্যাগাজিনের নাম জানি, টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে যদি কোনো রাষ্ট্রনেতার বা সরকার প্রধানের ছবি আসে, এরপরই তার প্রধানমন্ত্রিত্ব যায়। নিউ ইয়র্ক টাইমস একেবারে সেরকম মানে কুফা না হইলেও একেবারে কম না, মানে একেবারে কম না। মানে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করা মানে আরো অন্যান্যরা মাথা ছাড়া দিয়ে ওঠা, মানে একটা দেশের এই ধর্মীয় বিষয়, তারপর সরকারের মানে তারা কিভাবে গণতন্ত্র প্র্যাকটিস করছে, এইসব বিষয়গুলো নিয়ে যখন নেতিবাচক রিপোর্ট হয় তখন অন্যান্যরা করবে। এর আগে আমরা দেখলাম গার্ডিয়ানও এরকম একটি রিপোর্ট করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে। সেখানে বলা হয়েছিল ইউনূস তার জনসমর্থন হারাচ্ছে, সে মানে জনপ্রিয় হলেও মানুষ তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। দেশে এই যে সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ধীরে ধীরে মানে এত অবনতির দিকে যাচ্ছে, এটা খুব বাজে বাজে জায়গায় পৌঁছেছে। এরপরে এখন আমরা দেখলাম নিউ ইয়র্ক টাইমস। অর্থাৎ এর মধ্য দিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেষ হয়ে আসছে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কি আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলছে? মিডিয়া যদি সমর্থন ছেড়ে দেয়, মিডিয়া যদি নেতিবাচক নিউজ করা শুরু করে ফেলে, বুঝতে হবে আন্তর্জাতিক সমর্থন বা আন্তর্জাতিক যে সমর্থন নিয়ে আপনি মানে বসে আছেন, বা যে আন্তর্জাতিক ব্যাকআপ আপনার রয়েছে, সেটা কিছুটা হলেও চলে যাচ্ছে। ঠিক সেই জায়গায় ধীরে ধীরে যেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সমর্থন ধীরে ধীরে হারাচ্ছে। সেই জায়গায় কতদিন দেশে বিএনপি নির্বাচন চাচ্ছে, এনসিপি নির্বাচন চাচ্ছে না, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে নির্বাচন না দিয়ে কতদিন টিকে থাকতে পারে, এটাই এখন দেখার বিষয়। কেউ কেউ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবেও চাচ্ছেন, 5 বছর তাকে আরো ক্ষমতায় চাচ্ছেন। সো এইসব বিতর্কের মধ্যে তিনি আসলে কতদিন ক্ষমতায় থাকতে পারেন, সেটা এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আবারও ঈদ মোবারক।